বিদ্যা সুস্থ হয়ে বাড়ি ফিরলে বিদ্যাকে বরণ করতে চায় পৃথা, দেখে রেগে যায় রাজদীপ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যাকে শ্রাবণ হসপিটালে দেখতে আসে। বিদ্যা সত্যি সুস্থ আছে নাকি নাকি অসুস্থ। ঠিক তখনই রীতি সে অনেক নাটক করতে শুরু করে আর বলতে থাকে, জানো তোমার তোমার দিদি আর বাঁচবে না। তোমার দিদি যখন তখন চলে যেতে পারে, তাই তুমি তোমার দিদির কাছে ক্ষমা চাও। আমি জানি তুমি তোমার দিদির কাছে ক্ষমা চাইতে এসেছো, তাই তুমি ক্ষমাটা চেয়ে নাও। এই বলে শ্রাবণকে দিয়ে জোর করে বিদ্যার পা ধরে ক্ষমা চাওয়া। এরপরে শ্রাবণ বলতে থাকে, সত্যি ও বাঁচবে না। তখন রীত বলতে থাকে, না না, ও তো শেষ পর্যায়ে চলে গেছে। আর ওর ইচ্ছে যে শেষ সময়টুকু যেন আমি ওর পাশে থাকি, ওর হাত দুটো শক্ত করে ধরে রাখি। তাই তোমরা বেরিয়ে যাও, আমি তোমার দিদির কাছে থাকি। এরপরে শ্রাবণকে বের করে দিয়ে তখন বিদ্যা বলতে থাকে, আপনি যদি সময় মতো না আসতেন তবে যে কি হতো, এই ছেলেটা হয়তো বা আজকে আমাকে শেষ করে ফেলতো। তখন দেখো কেউ কথা শুনে রিক বলতে থাকে, আমি জানতাম এমনটাই কিছু একটা হবে, তাই আমি আগে থেকে এখানে সারাক্ষণ ছিলাম। যখন যখন কোনো বিপদের ইঙ্গিত পাবো তখনই আমি বেরিয়ে আসবো। এরপরে বিদ্যা বলতে থাকে, থ্যাংক ইউ আজকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। এরপরে রাজদীপ বলতে থাকে, ভালোবাসার মানুষকে বাঁচিয়েছি, ভালোবাসার মানুষকে রক্ষা করেছি, এতে থ্যাংক ইউ কি আছে বলো তো। এরপরে দেখা যায় তখন বিদ্যা বলতে থাকে, আপনি সত্যি আমাকে ভালোবাসেন তাই না। তখন রাজদীপ বলতে থাকে, নিজের থেকে বেশি, অনেক অনেক বেশি। তখন এই কথা শুনে রিক বলতে থাকে, একটু দাঁড়াও, আমি একটু ড্রামা করে নিই। এই বলে রাজদীপকে ফোন করে আর বলতে থাকে, বাবা বিদ্যা আর বাঁচবে না। ডক্টর বলে দিয়েছে ওর কোনো ভরসা নেই, ও যখন তখন শেষ হয়ে যেতে পারে, যখন তখন আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারে। তোমরা এটা কেন করলে বলো তো। আর ওর শেষ ইচ্ছে ছিল যে আমি যাতে নিজের হাতেও সিঁদুর পরিয়ে দিই আর রেজিস্ট্রিটা করে নিই। তাই আমি নিজের হাতে সবটা করে ফেলেছি। এই তো আমার সঙ্গে রেজিস্টারও আছে। কথাটা শুনে অবাক হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। এরপরে রিক বলতে থাকে, হ্যাঁ বাবা, তুমি অবাক হইও না, কিন্তু এটা তো করার কিছু নেই তাই না। আমি এটা শেষ ইচ্ছে কি পূরণ করবো না বলো। এরপরে রাজদীপ বলতে থাকে, তুমি ওর শেষ ইচ্ছে কি করে বুঝিয়ে, ও কি তোমাকে বলেছে। তখন রাজদীপ বলতে থাকে, হ্যাঁ ও তো সবেমাত্র জ্ঞান ফিরলো, একটু আগে জ্ঞান ফিরেছে। কিন্তু ওর অবস্থা অনেক ক্রিটিক্যাল। শুধুমাত্র আমার সঙ্গে এটুকু কথা বলার জন্যই হয়তো আবার জ্ঞান ফিরেছে। তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, তুমি এই কাজটা কেন করলে রিক। ও যদি মরে যাবে তবে তুমি কেন নিজেকে বেকার ঝামেলায় জড়িয়ে ফেললে। তখন দেখা যায় রিক বলতে থাকে, কেন তুমি এটাকে বেকার ঝামেলা বলছো কেন। সত্যিই তো ও আমার ওয়াইফ তাই না, ওকে তো আমি বিয়ে করেছি। এই কথা শুনে তখন রাজদীপ বলতে থাকে, তুমি বাড়াবাড়ি করছো রিক, তুমি বুঝতে পারছো না যে তুমি কি করছো। কারণ তোমাকে তোমাকে আজ নয় কাল খাদিমকেই বিয়ে করতে হবে। তোমার সঙ্গে বিদ্যার কোনো সম্পর্ক থাকবে না। বিদ্যাকে আমি কিছুতেই বউ হিসেবে মেনে নেব না। এটা তোমাকে আমি বারবার বুঝিয়ে দিয়েছি, তারপরে যদি তুমি বুঝতে না চাও তবে আমার করার কিছুই নেই। তখন রিক বলতে থাকে, প্লিজ ড্যাডি, তুমি আর না করো না। বিদ্যার শেষ ইচ্ছে ও আমাদের বাড়িতে যাবে, আমাদের বাড়িতে বরণ করে আমার ঘরে থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে। আমি চাই যে বিদ্যা যাতে আমার ঘরে যাক। তুমি কি আমাকে বাধা দেবে। যদি বাধা দাও তবে আমি সত্যি সত্যি বিদ্যার সঙ্গে আমিও চলে যাবো, আর কখনো কখনো তোমরা আমাকে খুঁজে পাবে না। এই কথা শুনে রাজদীপ ভয় পেয়ে যায়। রাজদীপ বলতে থাকে, প্লিজ এরকম কিছু বলো না। যেহেতু ও মরে যাবে তাই তুমি নিয়েছো, সমস্যা নেই। ডক্টর কি বলেছে। তখন দেখা যায় রিক বলতে থাকে, ডক্টর বলেছে উনি যেহেতু মরে যাবে শেষ ইচ্ছে তো পালন করতে হবে, তাই আর কোনো ঝামেলা না করে আপনারা নিয়ে যেতে পারেন। নিয়ে গিয়ে ওর শেষ ইচ্ছাটা পূরণ করুন। এরপরে দেখা যায় এই বলে তখন ফোনটা কেটে দেয় রিক। এরপরে রিতা হাসতে থাকে আর বলতে থাকে, এসব কি বললেন আপনি, আর আপনি কি করতে চাইছেন। তখন রিক বলতে থাকে, আপনাকে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইছি। ওখানে নিয়ে গিয়ে রাজদীপ চ্যাটার্জিকে তো শায়েস্তা করতে হবে তাই না। সুই হয়ে ঢুকে ফাল হয়ে তো বেরোতে হবে, কি পারবেন না। তখন দেখেছি এই কথা শুনে বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, আপনি আপনি পারেনও বটে, আপনি দেখছি খুব ভালো অভিনয় করতে পারেন। তখন এই কথা শুনে রিক বলতে থাকে, হ্যাঁ তাই একটু একটু পাই, কিন্তু কিন্তু তুমি কি ডিসিশন নিলে, তুমি যাবে তো। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে তো শাস্তি দিতে হবে তাই না,
ওনাকে তো আমাকে বুঝাতে হবে যে উনি যে কাজগুলো করছে সেগুলো মোটেও ঠিক হচ্ছে না। এরপরে এরপরে দেখা যায় এই বলে ডক্টর বলতে থাকে, আচ্ছা আপনারা কি করতে চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ওনার সিরিয়াস কিছু হয়নি, কিন্তু একটু কিন্তু চোট আছে। সেটা সেটা মাথায় রাখবেন। কোনোভাবেই যেন সেই চোটটাতে আঘাত না পায়। ওখানে আঘাত পেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওনাকে কিন্তু তখন সত্যি সত্যি বাঁচানো যাবে না। যদি আবার ব্লিডিং শুরু হয় তবে কিন্তু সত্যি সমস্যা হবে। কারণ গা থেকে অনেক অনেক ব্লিডিং হয়েছে, অনেক রক্ত পড়ে গেছে তো। তাই এরপরে দেখা যায় তখন রিড বলতে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সবটা ঠিকঠাক ভাবে মেনটেন করে কাজগুলো করব। এই বলে দেখা যায় বড়বাবু বলতে থাকে, সত্যি সত্যি প্রফেসর বেবি, আপনারও কোনো তুলনা হয় না, আর আপনার বরেরও কোনো তুলনা হয় না। উনি তো দেখছি খুব ভালো অভিনয় করতে জানেন। ওই যে শ্রাবণকে দিয়ে কিভাবে আপনার পা ছুঁয়ে ক্ষমা চাওয়ালো দেখেছেন? তখন বিদ্যা হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ দেখলাম তো ওদের কাণ্ড। দেখলাম তো কি করে শ্রাবণকে আমার পা ধরালো, শ্রাবণকে আমার পা ধরে ক্ষমা চাওয়ালো, সবকিছুই তো দেখলাম। তখন এই কথা শুনে বড়বাবু বলতে থাকে, এখন কি করবেন আপনি? আপনি এখন ও বাড়িতে যাবেন? তখন বিদ্যা বলতে থাকে, যাই না বড়বাবু, গিয়ে দেখি রাজদীপ চ্যাটার্জি কি করছে। রাজদীপ চ্যাটার্জি তো মনে হয় তোষা ব্যানার্জি ও ফাগুন ব্যানার্জিকে বাড়িতে নিয়ে এসে মিস্টার ঋতু তো ফাগুনের বিয়ের কথা বলছে। সবকিছু পন্ডর করতে হবে না? আমি ভেবেছিলাম যে আমার বোনটা যেহেতু মিস্টার ঋতকে পছন্দ করে, তাই আমি আমার বোনকেই ঋতকে দিয়ে দেবো। কিন্তু ও আমার ধারণা পুরোটাই পাল্টে দিয়েছে। ও ও নিজে ওটা ভালোবাসা বলে না। ও যেটা করছে সেটাকে জেদ বলে, সেটাকে নিজের প্রতি জেদ বলে, আর আর লোভ বলে। ও প্রতিশোধ নিতে চাইছে। ও কোনো প্রকারে হলেই রিককে চাইছে, কিন্তু এটা তো হতে দেওয়া যায় না। এভাবে তো আর ভালোবাসা যায় না, তাই না? ও যেটাকে ভালোবাসা বলছে সেটাকে লোভ বলে। এরপরে বড়বাবু বলতে থাকে, হ্যাঁ এটা এটা আপনি ঠিক বলেছেন। কারণ এটাকে কখনোই ভালোবাসা বলা যায় না। যে ভালোবাসে সে কখনো, যে যাকে ভালোবাসে তার ক্ষতি চায় না, তাকে কষ্ট দেয় না, তাকে কাঁদায় না। কিন্তু কিন্তু ফাগুনও আপনার বাবা যেভাবে রিককে কাঁদিয়েছে, সেভাবে কখনো কখনো কেউ কেউ কাউকে ভালোবাসা কাঁদাতে পারে না। যে ভালোবাসে সে সবসময় চায় যে তার ভালোবাসার মানুষটা যেখানেই থাক ভালো থাক, যার কাছেই থাক ভালো থাক, কখনো কখনো কষ্ট না পাক। কিন্তু ফাগুন কখনো এই কথাগুলো ভাবে না। কারণ ওকে দেখে আমি যা বুঝতে পেরেছি, মেয়েটা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। এরপরে দেখা যায় রিক বলতে থাকে, কি বিদ্যা এখন বেরোবে তো? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বেরোবো। এরপরে রিক ও বিদ্যা বেরিয়ে পড়ে সেখান থেকে। এরপরে বাড়ির গেটে এসে দাঁড়ালে তখন পৃথা বরণ ডালা নিয়ে এসে বিদ্যাকে বরণ করবে। ঠিক তখনই রাজদীপ বলতে থাকে, কি ব্যাপার, এখানে কিসের বরণ হচ্ছে? সার্কাস তৈরি হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ না ভিতরে ফাগুন ও ফাগুনের মা বসে আছে? এবারে ভবিষ্যৎ বৌমা বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না? এ কথা শুনে পৃথা বলতে থাকে, এই তো আমাদের বর্তমান বৌমা, আর ভবিষ্যতে ওই থাকবে। ওকে ওকে কেউ সরাতে পারবে না। তখন রাজদীপ বলতে থাকে, ও আর বাঁচবে বা কদিন? ও তো কদিনের মধ্যেই মরে যাবে। তখন কি করে তুমি ওকে বউ বানিয়ে রাখবে? তখন দেখা যায় পৃথা বলতে থাকে, পরের ব্যাপার পরে হবে। এখন আমার বৌমাকে আমি ঘরে তুলবো, তুমি একদম কথা বলতে পারবে না। এরপরে রাজদীপ বলতে থাকে, রিক তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। তোমার এরকম ঝামেলায় নিজেকে জড়ানোটা উচিত হয়নি। তখন রিক বলতে থাকে, আচ্ছা বাবা, তোমার কাছে যদি একটা মৃত্যু শয্যা থাকা রুগিয়া তোমার কাছে কোন আবদার করে, তুমি কি তাকে বারণ করবে? জেলে যে আসামিরা থাকে তারাও যদি মৃত্যুর আগে কোনো কিছু চায়, তবে পুলিশরা তাকে সেটা দিতে বাধ্য হয়। তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছো, এখন ভিতরে যাও। এরপরে দেখা যায় বিদ্যা ও রিতকে বরণ করে ঘরে তুলে পৃথা ঘরে নিয়ে গিয়ে বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা তোমাকে এখানে থাকতে হবে না, তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না। তুমি ও রিত নিজেদের ঘরে চলে যাও, সেখানে গিয়ে বিশ্রাম নাও। তোমার শরীরটা তো ভালো নয়, এখানে থাকলে নিজের শরীরে আরো ক্ষতি হবে। এরপরে দেখা যায় রিতকে পৃথা ইশারা করে বলতে থাকে, রিত বিদ্যাকে নিজের নিয়ে ঘরে চলে যাও, নিজের ঘরে গিয়ে রেস্ট নাও। এরপরে দেখা যায় তখন রিত বিদ্যাকে নিয়ে নিজের ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে দরজা লাগিয়ে বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা ব্যাপারটা কেমন হলো বলো তো? তোমার অভিনয়টা কেমন হলো? তখন বিদ্যা বলতে থাকে, বেশ, আপনাকে দেখে
আমি প্রতিনিয়ত অবাক হচ্ছি, কেউ কখন এভাবে এভাবে অভিনয় করতে পারে? তখন তখন যে তখনই বলতে থাকে, আমি তোমাকে পাওয়ার জন্য অভিনয়ও করতে পারি, আমি থিয়েটারও করতে পারি, আমি সব করতে পারি, শুধু শুধু তুমি কখনো আমার হাতটা ছেড়ো না, আমাকে কখনো ছেড়ে যেও না বিদ্যা। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কখনো নিজের পৃথিবীটা বুঝতেই পারি না। আমি আমার মাকে বলেছি যে তুমি আমার গল্পের নায়িকা, তোমাকে নিয়ে আমি গল্প লিখি, তোমাকে নিয়ে আমি সবকিছু বলি, তাই আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা কখনোই মাথাতে আনতে পারি না। আমি আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো। তখন তখন বিদ্যা বলতে থাকে, আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, আমি এটা কখনোই অস্বীকার করব না যে আপনি আমাকে ভালোবাসেন না। আমি আমি এটা এটা নিশ্চিত হয়েছি যে আপনি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। এরপরে বলতে থাকে, বিদ্যা তুমি বিশ্রাম নাও, তোমার শরীরটা তো সত্যি সত্যি ভালো না, তাই না? একটু হলেও তো ইনজুরি আছে, একটু হলেও সমস্যা আছে, তাই এখানে এখানে শুয়ে শুয়ে বিশ্রাম নাও, ঠিক আছে? আর আমি দেখছি তোমার খাবার কিছু তৈরি করা যায় কিনা। এরপরে দেখা যায় এদিক নিচে এসে পৃথাকে বলতে থাকে, মা বিদ্যার জন্য কিছু কিছু খাবার বানিয়ে দেবে, যেমন স্যুপ, কিন্তু মানে কোনো নরম জাতীয় কিছু। তখন তখন পৃথা বলতে থাকে, এক্ষুনি দিচ্ছি রে, তুই বিদ্যার কাছে যা, ওকে একা রাখিস না বাবা, ওর কাছে যা। আর আমি এদিকে ওর জন্য স্যুপ বানাচ্ছি। এই বলে তখন জিৎ চলে যায়। এরপরে দেখা যায় পৃথা বিদ্যার খাবারের ব্যবস্থা করে। এরপরে রাজদীপ বলতে থাকে, হ্যাঁ এই দিনটাই তো দেখার ছিল, তাই না? বাইরের একটা মেয়েকে তুমি রান্না করে খাওয়াবে, বাইরের একটা মেয়ের জন্য নিজে নিজে রান্নাঘরে ঢুকবে, নিজে সবকিছু করবে। তখন পৃথা বলতে থাকে, বাইরের মেয়ে কাকে বলছো? ওটা আমার বৌমা, বুঝতে পেরেছো? তুমি মানো বা না মানো, কিন্তু আমি তো মানি যে যে বিদ্যা আমার বাড়ির বউ, আমার ছেলের বউ। তুমি এটা না মানলেও আমার করার কিছু নেই। তখন তখন দেখা যায় তোষা ব্যানার্জি বলতে থাকে, আচ্ছা এখানে কি আমাদের অপমানিত করার জন্য ডাকা হয়েছে মিস্টার মিস্টার রাজদীপ চ্যাটার্জি? তখন রাজদীপ বলতে থাকে, না না, আপনি এসব ভাবছেন কেন? কেন আপনাদের অপমান করতে ডাকবো বলুন তো? আমরা কথা পাকা করি, দেখবেন যেভাবেই হোক রিতকে আমি রাজি করাবো ফাগুনকে বিয়ে করতে। আরো ফাগুনকে বিয়ে করবে। আর শুনলেন না, বিদ্যা তো বাঁচবে না, বিদ্যা তো কয়েকদিনের মধ্যে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তাই ও শেষ ইচ্ছেটা পূরণ করতেই রিত ওকে বিয়ে করেছে আর এখানে এখানে নিয়ে এসেছে, আর পৃথাও বহন করে ঘরে তুলেছে। আপনারা আপনারা কিচ্ছু ভাববেন না। তখন এই কথা শুনে দেখা যায় তোষা ব্যানার্জি বলতে থাকে, হ্যাঁ আপনারা তো সমাজ সেবায় নিয়োজিত, তাই না? বারবার আমার মেয়েটাকে বউ সাজাবেন, আমার মেয়েটাকে সংসার দিয়ে সেখানে ফেলে চলে আসবেন। আমার মেয়েটা তো আর মানুষ নয়, তাই না? ওর তো কোনো ব্যক্তিগত লাইফ নেই, ওকে তো আর কথা শুনতে হয় না। আপনারা জানেন একটা মেয়ের বাড়ি থেকে যখন বরযাত্রী উঠে আসে, তখন ওই মেয়েটাকে কত কিছু সহ্য করতে হয়। আপনারা যদি জানতেন, তবে এভাবে এভাবে আমার মেয়েটাকে ফেলে আসতে পারতেন না। তখন রাজদীপ বলতে থাকে, আমি কি করবো বলুন? বীর যদি বিদ্যাকে না রেখে ফাগুনকে বিয়ে না করে, তবে আমি কি করতে পারি? আমি তো চেয়েছিলাম যে ফাগুনের সঙ্গে বিয়েটা হোক, কিন্তু বীর যদি মানতে না হয় বা রাজি না হয়, তবে এতে তো আমার করার কিছু নেই। তখন তখন দেখা যায় তোষা ব্যানার্জি বলতে থাকে, আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন, কেন পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু আপনি করছেন না। আপনার ছেলেকে আপনি বোঝান, আর যে করেই হোক ফাগুন ও রীতের বিয়েটা সম্পূর্ণ করে দিন। এরপরে দেখা যায় এদিকে বিদ্যা বলতে থাকে, আমি আজকে 5টায় ওরা যে কিছু একটা করবে, কলেজটা ভাঙার চেষ্টা করবে, আমাকে ওখানে যেতে হবে আর ওখানে তাণ্ডব শুরু করতে হবে, তা না হলে কলেজটা একদম ওরা ভেঙে দেবে। আর সেটা আমি হতে দিতে পারি না। ওখানে আমার স্টুডেন্টদের, হাজার হাজার স্টুডেন্টদের স্বপ্ন জড়িয়ে আছে, আর এটা এটা আমি কিছুতেই ভেঙে গুঁড়িয়ে যেতে দেব না। যতই মিস্টার রাজদীপ চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জি শখ কষুক না কেন, কোনোভাবে আমি এটা মানবো না যে কলেজটা ভেঙে যাবে। কলেজটা যেভাবে দাঁড়িয়ে আছে ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকতে হবে, তা না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার স্টুডেন্টদের দেওয়া কথাগুলো আমি রাখতে পারবো না, আর এটার জন্য আমি অনুশোচনায় এমনি এমনি তুলে তুলে মরে যাব।